হ্যালো বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর ইতিহাসের 7 অধ্যায়, 8 অধ্যায় এবং 9 অধ্যায়, এই তিনটে অধ্যায়ের যে বড় প্রশ্নগুলো আছে সেই বড় প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। বড় প্রশ্ন বলতে 2 বা 3 নম্বরের প্রশ্ন, তারপর 5 নম্বরের প্রশ্ন। এর আগে আমি 6টা পার্ট, তোমাদের 6টা অধ্যায় অলরেডি কমপ্লিট করে দিয়েছি এবং 1 থেকে আরম্ভ করে 9 পর্যন্ত চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন, মানে যেগুলো 1 নম্বরের প্রশ্ন হয়, সেগুলো আমি এর আগেই কমপ্লিট করে দিয়েছি। তো যারা দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে দেখে নিও, অথবা ভিডিওগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো বড় প্রশ্নের আমরা 6 অধ্যায় পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা 7 থেকে বাকি যেগুলো আছে কমপ্লিট করব। তো দেখো একে একে আমরা দেখে নিই। সপ্তম শ্রেণী ইতিহাস অধ্যায় 7 অধ্যায়টা হচ্ছে দেখো জীবনযাত্রা ও সংস্কৃতি। কতে বলেছি আমি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রশ্নের মান থাকবে 2 করে অথবা 3 করে। দেখো 1 নম্বর প্রশ্নটা কি বলেছি, ভক্তিবাদের মূল কথা কি, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর 2 নম্বরটা দেখো গুরু নানক কি প্রচার করেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 3 নম্বরটা হচ্ছে সুফিবাদের মূল কথা কি। তো ভক্তিবাদের মূল কথা আর সুফিবাদের মূল কথা এই দুটোর মধ্যে কিন্তু একটা আসার সম্ভাবনা প্রবল। 4 নম্বরটা দেখো পীর ও মুরিদ বলতে কি বোঝো। 5 নম্বরটা হচ্ছে বাসরা ও বেসরা বলতে কি বোঝো। তারপর 6 নম্বরটা হচ্ছে আমির খসরু কে ছিলেন, খুব ইম্পর্টেন্ট। তারপর 7 নম্বরটা দেখো, 7 নম্বরটা হচ্ছে কবে কোথায় সম্রাট আকবর ইবাদতখানা স্থাপন করেন, ইবাদতখানা কি, সেখানে কারা আসতেন, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে 8 নম্বরটা দেখো বখতিয়ার কাকি কে ছিলেন। 9 নম্বরটা হচ্ছে সুলতানি যুগে কয়েকটি স্থাপত্য শিল্পের নমুনা দাও। 10 নম্বরটা দেখো মোগল যুগে কয়েকটি স্থাপত্য শৈলীর নমুনা দাও। 11 নম্বরটা হচ্ছে সুলতানি যুগে বাংলার কয়েকটি স্থাপত্য শিল্পের নমুনা দাও। মানে তোমাদের নামগুলো দিতে হবে যেগুলো বাংলাতে স্থাপত্য শিল্প আছে, তারপর সুলতানি আমলে যেগুলো আছে, মোগল যুগে যেগুলো আছে। তারপর 12 নম্বরটা কি বলেছি দেখো পার্শ্বিক চক্র বা পার্সিয়ান হুইল কি, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর 13 নম্বরটাও খুব ইম্পর্টেন্ট, যে চাহারবাগ বলতে কি বোঝো। 14 নম্বরটা দেখো মণিপুরী নৃত্যশিল্প সম্পর্কে লেখো। এটা 3 নম্বর হতে পারে বা 2 নম্বরের জন্য ছোট করেও লিখতে হতে পারে, তোমাদের যেমন যেমন বলবে সেরকম তোমরা লিখবে। 15 নম্বরটা দেখো বলেছি টিকা লেখো। মীরাবাই মানে এর সম্পর্কে লিখতে হবে, কবিরের সম্পর্কে লিখতে হবে, নানকের সম্পর্কে লিখতে হবে, শ্রী চৈতন্য এর সম্পর্কে লিখতে হবে, তাজমহল এটার সম্পর্কে লিখতে হবে, ফতেপুর সিক্রি, তারপর আলাই দরওয়াজা, তারপর হচ্ছে দিনেলাহি, দিনেলাহিটা খুব ইম্পর্টেন্ট। তারপর কবি, নানক, শ্রী চৈতন্য, এই 4টের মধ্যে কিন্তু তোমাদের দেখবে একটা পরীক্ষায় থাকবে। তারপর 16 নম্বরটা কি বলেছি দেখো মধ্যযুগের ভারতে ভক্তি সাধক কারা ছিলেন। তারপর 17 নম্বরটা হচ্ছে দিন ইলাহির শপথ গ্রহণ অনুষ্ঠান কেমন ছিল। 18 নম্বরটা হচ্ছে ক্যালিগ্রাফি এবং মিনিয়েচার বলতে কি বোঝায়। 19 নম্বরটা হচ্ছে জোড় বাংলা ও রত্ন মন্দির কি। ঠিক আছে, এবার আমরা নেক্সট পেজে আসছি। দেখো নেক্সট পেজে হচ্ছে একটা আছে দেখো দোহা কি। ঠিক আছে, তারপর নেক্সট দেখো ক্ষয়ের দাগে কি বলেছি, বিশদে আলোচনা করো, প্রশ্নের মান হচ্ছে 5। বড় প্রশ্ন এগুলো। প্রথম প্রশ্নটা দেখো বলেছে মধ্যযুগে ভারতের সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 2 নম্বরটা হচ্ছে মধ্যযুগের বাংলা স্থাপত্য রীতির মূল বৈশিষ্ট্য লেখো। 3 নম্বরটা হচ্ছে মুঘল চিত্রশিল্পের উন্নতিতে মুঘল বাদশাহদের কি ভূমিকা ছিল, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা হচ্ছে সুলতানি ও মুঘল আমলে সামরিক ও কৃষি প্রযুক্তিতে কি কি পরিবর্তন দেখা দিয়েছিল। 5 নম্বরটা হচ্ছে ভক্তিবাদ আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। তো তোমরা ভক্তিবাদ আর সুফিবাদ সম্পর্কে যা জানো তোমরা লিখবে, একবার বইটা ভালো করে রিডিং করবে, সেখান থেকে তোমাদের যা মনে আসবে তাই লিখে দেবে। ঠিক আছে, 7 নম্বরটা দেখো বলেছে মধ্যযুগের ভারতে ভক্তি ও সুফি আন্দোলনের কারণ কি ছিল। ঠিক আছে, 8 নম্বরটা কি বলেছে দেখো ভারতীয় সমাজে ভক্তি আন্দোলনের কি প্রভাব পড়েছিল, এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আবার ভারতীয় সমাজে সুফিবাদের প্রভাব কি পড়েছিল বা প্রভাবটা উল্লেখ করতে বলেছে, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে 10 নম্বরটা দেখো মুঘল যুগে চিত্রকলার উপর টিকা লেখো। তারপর 11 নম্বরটা হচ্ছে উত্তর পূর্ব ভারতে ভক্তি আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তো এটাই ছিল তোমাদের 7 নম্বর অধ্যায়ের প্রশ্ন।
এরপর আমরা 8 নম্বর অধ্যায়ে যে বড় প্রশ্নগুলো আছে সেই বড় প্রশ্নগুলো দেখে নেব। দেখো এখানে আছে অধ্যায় 8 মুঘল সাম্রাজ্যের সংকট। কয়ের দাগে দেখো বলেছি সংক্ষিপ্ত প্রশ্ন, প্রশ্নগুলোর মান 2 অথবা 3, মানে 2 থাকতে পারে বা 3 থাকতে পারে। প্রথম প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, হচ্ছে খালসা কি। 2 নম্বরটা হচ্ছে ভারতের ইতিহাসে 1526 ও 1707 খ্রিস্টাব্দের গুরুত্ব কি ছিল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও। তারপর 3 নম্বরটা হচ্ছে অষ্টপ্রধান কি, এটাও খুব ইম্পর্টেন্ট। 4 নম্বরটা হচ্ছে চৌথ ও স্বদেশমুখী কি। 5 নম্বরটা খুব ইম্পর্টেন্ট যে মনসবদারি প্রথা কি। 6 নম্বরটা হচ্ছে শিখ ধর্মে পঞ্চ ক কি, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 7 নম্বরটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল, এই সন্ধির ফলাফল কি হয়েছিল। তারপরে দেখো 8 নম্বরটা জাটদের সঙ্গে মুঘলদের সংঘাত কেন বেঁধেছিল, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। শিবাজির সঙ্গে মুঘলদের সংঘাত কেন বেঁধেছিল, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 10 নম্বরটা দেখো কি বলেছি, ঔরঙ্গজেবের শাসনকালে কি কি অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন হয়েছিল। এরপর আমরা টিকা দেখব। টিকা হচ্ছে মাবলে ও পেশোয়ারা। তারপর হচ্ছে 2 নম্বরটা হচ্ছে শিবাজির শাসন ব্যবস্থা। 3 নম্বরটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের চরিত্র। ঠিক আছে, এরপর বড় প্রশ্ন দেখবো আমরা, বিশদে আলোচনা করো। প্রশ্নের মান হচ্ছে 5। এক একটা কি বলেছে দেখো, এক একটা বলেছে মুঘলদের বিরুদ্ধে শিখরা কিভাবে নিজেদের সংগঠিত করেছিল। 2 নম্বরটা হচ্ছে মুঘল যুগের শেষ দিকে কৃষি সংকট কেন বেড়ে গিয়েছিল, এই কৃষি সংকটের ফল কি হয়েছিল, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মুঘল যুগের শেষ দিকে জায়গিরদারি ও মনসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়েছিল, মুঘল সাম্রাজ্যের উপর এই সংকটের কি প্রভাব পড়েছিল। তো এটাই ছিল তোমাদের 8 নম্বর অধ্যায়ের বড় প্রশ্ন, মানে 2 নম্বর, 3 নম্বরে এবং 5 নম্বরের প্রশ্ন। এবার আমরা 9 নম্বর অর্থাৎ শেষ যে অধ্যায়টা আছে সেটা সম্পর্কে আমরা আসবো। দেখো অধ্যায় 9 আজকের ভারত। তো সংক্ষিপ্ত প্রশ্ন, প্রশ্নের মান হচ্ছে 2 অথবা 3। প্রথম প্রশ্নটা হচ্ছে সরকার বলতে কি বোঝো। 2 নম্বরটা হচ্ছে গণতন্ত্র কি, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 3 নম্বরটা হচ্ছে সংবিধান বলতে কি বোঝো, এটাও খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 4 নম্বরটা হচ্ছে ভারতের শাসন ব্যবস্থাকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলা হয় কেন। 5 নম্বরটা হচ্ছে ভীমরাও আম্বেদকরকে কেন ভারতীয় সংবিধানের জনক বলা হয়। 6 নম্বরটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে। 7 নম্বরটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কি বলেছে দেখো, স্থায়ত্ব শাসন বলতে কি বোঝো। 8 নম্বরটা হচ্ছে বর্তমানে ভারতের শাসন ব্যবস্থায় কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। 9 নম্বরটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে সরকারের কাজ কি কি। এরপর আমরা বিশদে আলোচনা করো। 5 নম্বরের প্রশ্নে আসবো, দুটো করেছি দেখো তোমাদের জন্য। একটা হচ্ছে পৌরসভা ও গ্রাম পঞ্চায়েত কি কি কাজ করে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 2 নম্বরটা হচ্ছে পশ্চিমবঙ্গে স্থায়ত্ব শাসন ব্যবস্থা বিষয়ে একটি টিকা লেখো। তো এই স্থায়ত্ব শাসন ব্যবস্থা বলতে এখানে আমরা পৌরসভা, গ্রাম পঞ্চায়েত এগুলোকে আমরা বোঝাবো। তো এতগুলো প্রশ্ন ছিল তোমাদের জন্যে 9 অধ্যায়ের। তো বন্ধুরা এর সাথে আমি ভিডিওটা শেষ করছি। তো বুঝতে পারছো তোমাদের 1 থেকে আরম্ভ করে 9 অধ্যায় পর্যন্ত সমস্ত চ্যাপ্টারের অতি সংক্ষিপ্ত টাইপের প্রশ্ন এবং উত্তর, আর বড় প্রশ্ন 2, 3 আর 5 নম্বরে শুধু আমরা প্রশ্ন আলোচনা করলাম। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই প্রত্যেকটা ভিডিও তোমরা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে রেখো। আর কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানিও, তার জন্য আমি তোমাদের একটা ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, সেই লিঙ্কে গিয়ে তোমরা আমাকে ফেসবুকে লাইক করো এবং কোনো অসুবিধা হলে মেসেজ করো। ওকে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।